ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আত্মা আবারও চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য কিছু ভয়ঙ্কর ঘটনা রয়েছে, খুবই ইন্টারেস্টিং। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যেতে চাই। তো আজকে প্রথম যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে আবরার ফাহাদ। তো তার একটি ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল 1962 বা 63 সালে, এরকম একটা সময়। এটা মূলত তার শোনা ঘটনা। তো ঘটনাটা ঘটেছিল ময়মনসিংহ জেলার বালিপাড়া নামক একটা গ্রামে। তো ঘটনাটা ছিল এরকম যে একটা ছেলে, তার নাম হচ্ছে আজিজুল। তার খুব বড় সড়ো একটা পরিবার, যৌথ পরিবার। তো তার বাবা চাচা তারা বিলের মধ্যে একটা পুকুর ছিল তাদের, সেই পুকুরটা সেচা হয় এবং সেইখান থেকে মাছ ধরা হয়। তো আজিজুলও সেখানে তাদের সাথে যায় এবং সারাদিন মাছ ধরে। এদিকে বাড়িতে রান্না করার জন্য আজিজুলকে দিয়ে কিছু মাছ আগে পাঠায় দেওয়ার কথা ছিল, এবং সেই অনুযায়ী তাকে দুপুর দিকে কিছু মাছ দিয়ে পাঠায় দেওয়া হয়। তাদের পুরো মাছটা ধরা শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে যায়। তখন তারা বাড়িতে আসে এবং তাদেরকে জিজ্ঞেস করা হয় বাড়ি থেকে যে আজিজুলকে দিয়ে তো মাছ পাঠানোর কথা ছিল, তাহলে কেন পাঠায় নাই। তখন আজিজুলের বাবা বলে যে ওকে দিয়া তো পাঠায় দেওয়া হয়েছে সেই দুপুর বেলায়, কিন্তু আজিজুল তো বাড়িতে আসে নাই। এদিকে দেখে যে আসলে আজিজুল কোথাও নাই, বাড়িতেও নাই, সে বিলের মধ্যেও নাই। তো তাকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় এবং তাকে অনেক খোঁজাখুঁজির পরে কোথাও পাওয়া যায় না, এবং কেউ তাকে দেখেও নাই, এরকম একটা অবস্থা। সর্বশেষ তাকে সেই বিলের মধ্যে থেকে মাছ দিয়ে বাড়িতে পাঠানো হয়। এতটুকু পর্যন্তই তার হুদিস পাওয়া যায়, কিন্তু তারপরে সে আর কোথায় গেছে সেটার আর কোনো হুদিস নাই। অনেক খোঁজাখুঁজির পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কিন্তু তাকে আর পাওয়া যায় না কোথাও। তো এরকমই খুঁজতে খুঁজতে অবশেষে তার মা তো প্রায় পাগলের মতো হয়ে যায়, এবং কোথাও যদি 10-12 বছরের একটা ছেলেকে যদি পাওয়া যায় বা দেখা যায়, সে সেইখানেই যেতেন যে আসলে তার ছেলে কি সেখানে নাকি। তো অবশেষে তারা হয়তো ভেবেই নিলেন যে হতে পারে যে কেউ তাকে আজিজুলকে নিয়ে গেছে, বা আজিজুল হয়তো আর বেঁচে নাই, এরকম তারাই ভাবতে শুরু করে। তো এরকমই হঠাৎ একদিন একটা পাগল টাইপের একটা লোক সেই আজিজুলদের বাড়িতে আসে। প্রায় 12 বছর পরে, সেই আজিজুল হারাই যাওয়ার 12 বছর পরে একটা পাগল টাইপের লোক তাদের বাড়িতে আসে, এবং তাদের বাড়িতে এসে কেমন যেন পাগলের মতো করতে থাকে। এমনকি সে তাদের উঠানে কোথায় কি ছিল সেটা বলতে থাকে। তো তাদের বাড়িতে সবাই ভিড় হয়ে যায়। তো আজিজুলের একটা ছোট বোন ছিল ওই সময়, এবং সে তার সেই ছোট বোনকে দেখেও ডাকতে থাকে তার নাম ধরে। এবং আজিজুলের একটা চাচি ছিল, তাকেও সে ডাকতে শুরু করে। তো একটা পর্যায়ে তাকে তার নাম জিজ্ঞেস করা হয় যে আসলে কে তুমি, বা কোথা থেকে আসছো, বা এরকম কিছু জিজ্ঞেস করে। তখন সে বলে যে আমি আজিজুল। কিন্তু তার চুলগুলো অনেক বড় ছিল, দাড়িগুলো অনেক বড় ছিল, তার যে লেবাসটা ছিল একদম একটা পাগল যেরকম দেখতে আমরা দেখি, সেই ঠিক সেই রকম ছিল। পরে অবশেষে তাকে বিভিন্ন ভাবে দেখা হয় তার শরীরে বিভিন্ন জায়গায়। তো তার হাতে কনুইয়ের নিচে একটা কাটা দাগ ছিল বড়। ছোটবেলায় সেটা টিনের মধ্যে কেটে গেছিল।
তখন সেই কাটা দাগটা তার মা বলে যে, "দেখো তো আছে কিনা?" তো পরবর্তীতে চেক করে দেখা যায় যে হ্যাঁ, তার হাতে একটা সেই কাটা দাগ আছে। তো ১২ বছর পরে তাকে পেয়ে মোটামুটি সবাই খুশি এবং তাকে জিজ্ঞেস করা হয় যে, "এতদিন কোথায় ছিল সে?" তখন সে বলে যে, সে যখন মাছ নিয়ে সেই বিলের থেকে আসতেছিল, তো আসার সময় ওইখানে একটা মানে ছোট জঙ্গল পড়ে। ওই জঙ্গলের ওইখানে রাস্তার পাশে মানে কিছু ঝোপের মতো ছিল। তো সে যখন মাছ নিয়ে আসতেছিল সেই ঝোপের মধ্যে কি যেন মানে নড়াচড়া করতেছিল। তাই তিনি মানে কৌতূহল হয়ে সেখানে যান যে আসলে দেখার জন্য যে বিষয়টা কি। তিনি যখন সেই ঝোপের মধ্যে মানে উঁকি মারেন, তার কাছে মনে হলো যে ঝোপের ভিতরে মানে অনেক জায়গা এবং অনেক বড়। তখন সে সেই ঝোপের মধ্যে ঢুকে, সে মাছগুলা সেখানে রেখে রাস্তার পাশে সে যখন সেই ঝোপের মধ্যে ঢুকে, তিনি দেখতে পান যে মানে বিশাল বড় একটা ঘরের মধ্যে তিনি চলে আসছেন এবং সেখানটাতে কিছু লোক মানে হৈ হুল্লোড় করতেছে এরকম টাইপের। কিন্তু তিনি যখন মানে ওই জায়গাটা ঢোকার পরে মানে তার মনে হইতাছে যে আমি একটা মানে ঝোপের মধ্যে ঢুকছি, কিন্তু ঝোপের ভিতরে ঢোকার পরে মনে হলো যে সে একটা দরজা দিয়া মানে একটা এমন একটা ঘরের মধ্যে ঢুকলো যে ঘরটা অনেক বড়, সেখানে মানে অনেক মানুষজন আছে, হৈ হুল্লোড় করতেছে। কিন্তু তিনি যখন মানে সেখান থেকে বের হবেন, বের হওয়ার কোনো রাস্তা তিনি সেখানে পাচ্ছিলেন না। তো পরবর্তীতে সেখানে মানে একটা বুড়ি মহিলা তাকে নিয়ে যায় এবং তাকে দিয়ে কাজ করাইতো এবং তার কাছে রেখে দিত। তো এরকমই সে তাকে বলে যে আমি বাড়ি যেতে চাই, কিন্তু তাকে সে মানে সেই পথটা আর দেখাই দিত না। তাই সে কখনো সেখান থেকে আসতে পারে নাই। তো অবশেষে মানে একদিন সেই বুড়ি মহিলাটা তাকে বলে যে, "এবার তুই চলে যা।" তখন মানে সেই বুড়ি মহিলাটাই তাকে বলে যে, "চল আমি তোকে আগাই দিয়ে আসি।" তো সে মানে ওই বুড়ি মহিলাটার সাথে ওই ছেলেটার সাথে মানে তাকে এগিয়ে দেওয়ার জন্য আসে এবং তার মনে হলো যে সে মানে অচেনা পথ ধরে হাঁটতাছে। কিছুক্ষণ হাঁটার পরে ঠিক কয়েকটা মানে ঝোপঝাড় তার সামনে পড়লো। সেই ঝোপঝাড়গুলা পার হয়ে সে সরায় যখন সে বের হলো তখনই তার মনে হইতেছে যে এটাই তার এলাকা। এমনকি তার মনে হইতেছে যে এই এলাকাটা সে চিনে এবং সে ছোট থেকে মানে পরিচিত তার সে বাড়ির যে এলাকাটা সেখানে। তখন সে পিছনে তাকায় দেখে যে সেই বুড়ি মহিলাটা নাই এবং সেই আজিজুল মানে হাঁটতে, হাঁটতে তার বাড়িতে সে চইলা আসে। তো এই ছিল ঘটনা, কিন্তু তারপরে সেই আজিজুল তার নিজ বাড়িতে যখন ফিরে আসে তার কিছুদিন পরে সে একটা দুর্ঘটনায় মারা যায়। তো ভিউয়ার্স, এটা খুবই অদ্ভুত একটা ঘটনা। মানে আমার কাছে অনেক মানে অনেক ভালো লাগছে। তো এরকম ঘটনা কিন্তু আমি এর আগেও শুনছি। যেমন আমার নিজেরই পরিচিত একজন মানুষ, তার মায়ের সাথে বিভিন্ন ধরনের ভার আসে, যেটা ওই যে জিনেদের মাধ্যমে আসে এবং বিভিন্ন ধরনের চিকিৎসা দেয়। তাকে নাকি এরকম নিয়া যাইত প্রায় ১ মাস ১৫ দিন এরকম মানে দীর্ঘ একটা সময় রেখে তাকে নাকি আবার ফেরত দিয়ে যেত। তো কিন্তু এরকম ১২ বছর থাকার মতো ঘটনা এটা মানে এই ১ম আমি শুনলাম যে এতদিন পর্যন্ত একটা মানুষকে নিয়া আবার তাকে ফেরত দেয়া যায়। তো খুবই অদ্ভুত একটা ঘটনা। পরের যেই ঘটনাটি, এই ঘটনাটি পাঠিয়েছেন শামীম হাসান। তার বাড়ি হচ্ছে নাটোরের কোনো একটা জায়গায়। তো এই ঘটনাটি যখন ঘটে তিনি তখন মোটামুটি ছোট। তিনি ক্লাস ৫-৬ এ পড়েন। তো এটা সম্ভবত ঘটনাটা ২-৩ সালের ঘটনা হবে। তো ওই সময়টাতে মানে খুব জনপ্রিয় একটা সিরিয়াল ছিল যেটা হচ্ছে 'আলিফ লায়লা'। এটা হয়তো অনেকেই দেখে থাকবেন। ওই সময়কার একটা ঘটনা এবং ওই সময়টায় দেখা গেছে যে বিভিন্ন বাড়ির মানে ছাদের উপরে বা চালের উপরে দেখা যাইত যে
বিভিন্ন ধরনের বড় বড় এন্টিনা, কিন্তু এখনকার দিনে তো এটা আসলে চোখে পড়ার মতো না, এটা তো পুরো বিলুপ্ত হয়ে গেছে। তো সেই সময়কার একটা ঘটনা, তার বাবা রেলওয়ে, বাংলাদেশ রেলওয়েতে চাকরি করত, এবং ওই সময়টাতে মানে অনেক লোডশেডিং হইতো। পাশাপাশি ওই সময়টাতে কারো হাতে ফোন ছিল না। তো এদিকে যেমন মানে ওই সময় মানে কথা বলার একমাত্র মাধ্যম ছিল টেলিফোন আর চিঠির মাধ্যমে। তো চিঠি আসতে অনেক সময় লাগতো। ওই সময়টাতে শামীম, তাদের একটা সুবিধা ছিল, সেটা হচ্ছে যে কেউ যদি তাদের সাথে যোগাযোগ করতে চাইতো ল্যান্ড ফোনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে, তখন সেই মানে তার বাবার যে অফিসে চাকরি করতেন সেই অফিসে মানে কল করে বলে দিত। তখন সেটা মানে ওই অফিসের যিনি পিয়ন ছিলেন তিনি আইসা বাড়িতে আইসা বইলা যেতেন যে অমুক ফোন দিছিল, এটা বলছে, বা যেই হোক এটা বইলা যেতেন। তো ঠিক এরকমই একদিন সন্ধ্যার সময় সবাই আলিফ লায়লা দেখার জন্য বসেছিল। ঠিক সেই সময়টাতে একটা কলিং বেলে টিপ দেওয়া হয়। তো কলিং বেলটা দেখার জন্য যে কে আসছে, তো শামীম নিজেই সেখানে যায় এবং দরজাটা খুলে, দরজা খুলে দেখে যে সেই তার বাবা যে অফিসে চাকরি করে সেই অফিসের পিয়ন আসছে এবং বলে যে তার মামা নাকি ফোন করছিল, তার বড় মামা, এবং সে বলছে যে তার নানু নাকি মারা গেছে। এমনকি তার মামা এটাও বলে দিছে যে এটা যেন তার আম্মুকে কোনোভাবেই না বলে, এবং তারা যেন রাতের মধ্যে চলে আসে। তো এদিকে ছোট মানুষ শামীম, তো ও তার বড় বোনকে বলে যে এই ঘটনা পিয়ন চাচ্চু বলে গেল। তখন তার বড় বোন বলে যে ঠিক আছে, আমি মাকে দেখতাছি, তুই আব্বুকে ডেকে নিয়ে আয়। তো সেই শামীম যিনি ছিলেন তার আব্বু কিন্তু মানে তাদের এলাকার মধ্যেই একটা হাসান নামে একজন লোক ছিল, তার চেম্বারে আড্ডা দিতেন, হাসান চাচ্চু বলতো আর কি। তিনি ছিলেন মানে ওই এলাকার ওয়ার্ড কমিশনার, তার চেম্বারে বিভিন্ন সময় আড্ডা দিতেন। তো তিনি সেখানে যেয়ে তার আব্বুকে পান এবং সমস্ত ঘটনা বলেন, এই ঘটনা। তো তার আব্বু বলে যে ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি একটা দেখি গাড়ি ঠিক করে নিয়ে আসতে পারি কিনা। তো এদিকে তিনি মানে গাড়ি খুঁজতে থাকেন। ওদিকে বাসায় যেয়ে দেখেন যে তার বড় বোন বলে দিছে যে তার নানু মারা গেছে, অসুস্থ ছিলেন অনেকদিন যাবত, কিন্তু তিনি হঠাৎ মারা গেছেন। তাই কান্নার রোল পড়ে যায় সেখানে। আর এদিকে তার বাবা একটা গাড়ি নিয়ে আসে, তাদের পরিচিতই একজন, তার বাবার বন্ধু ছিল। আরেকটা কথা আপনাদের আগেই বলছি যে তাদের বাড়ি ছিল নাটোরে। তো তারা মানে সবকিছু গুছিয়ে রওনা দিতে দিতে প্রায় 11:30টার মতো বেজে যায়। তো তারা যখন রওনা দেয়, তো তাদের নানু বাড়ি হচ্ছে মানে রূপপুরে, ঈশ্বরদী থানা, রূপপুর। তো সেখানে যাবেন তারা, সেই নাটোরের পথ ধরেই যাচ্ছিলেন। তারা যখন সেই নাটোরের পথটা শেষ করেন, দাসুরি নামক একটা জায়গা, জায়গাটার নাম আমি সঠিক আমার মনে নাই, তবে এরকমই একটা নাম হবে, দাসুরি বাজার বা দাসুরি। ওই জায়গাটাতে যাওয়ার পরে তারা দেখতে পান যে সেখানে বিভিন্ন ধরনের মানে গাছ আর জঙ্গল চারপাশে, কিন্তু কোনো বাড়িঘর সেখানে নাই, মানে সেখানে কোনো মানুষের চিহ্ন মাত্র নাই। তো কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পান যে মানে আখের ক্ষেত, দুই পাশে শুধু আখের ক্ষেত এবং পুরা রাস্তা ফাঁকা। তখন ওই যে যার গাড়িটাতে মানে যাচ্ছিলেন তারা, তিনি বলেন যে আসলে এই পথটা মানে খুবই খারাপ, ওই জায়গাটাতে নাকি অনেক ধরনের মানে ডাকাতি হয় আর চোরের উপদ্রব আছে সেখানে। তো এরকম বলতে বলতে যাচ্ছিলেন এবং বলে যে সমস্যা নাই, আল্লাহ আল্লাহ করে এই পথটা পার হইতে পারলেই হয়। তো ঠিক সেই সময়টাতেই মানে তাদের একটা দুর্ঘটনা ঘটে। তো সেটা হচ্ছে যে তাদের গাড়িটা হঠাৎ থেমে যায়। আর ওই জায়গাটা ছিল প্রচন্ড অন্ধকার, এবং সেখানে মানে
গাড়ির হেডলাইটের আলো ছাড়া আর কোনো কিছুই দেখা যায় না। আর যেহেতু তারা মানে একটা মানে দুঃসংবাদ পেয়ে যাচ্ছিলেন, তারা কিন্তু লাইট, টর্চ লাইট বা কোনো ধরনের আলো কিছু নেন নাই সেইখানটাতে। এখন তাদের বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হয় এবং নেমে তারা সেই গাড়ির যেই ইঞ্জিনের ঢাকনাটা থাকে সেটা উঠায় দেখে যে আসলে যে পানির যে টাঙ্কি থাকে ইঞ্জিনের সেটা নাকি ফেটে গেছে বা অন্য আরেকটা কিছু একটা সমস্যা হয়েছে। আর ওইটা ঠিক না করে কোনোভাবেই আর গাড়ি চালানো যাবে না। তো তারা পড়ে যায় একটা বিপদের মধ্যে। তো তারা এদিক সেদিক খোঁজাখুঁজি করতে থাকে। আর এদিকে মানে সেই তামিমের যে বাবা ছিল তার বন্ধু, তারা দুজন মিলে সেখানে আখের কিছু পাতা, শুকনো পাতা এনে সেখানে আগুন জ্বালায়া মানে অপেক্ষা করতে থাকে যে কি করা যায়। তো এরকম কথা বলতেছিল, এদিকে শামীমও একটু দুষ্ট প্রকৃতির ছিল ছোটবেলায়। ও বের হয়ে সেই গাড়ির উপরে বসে আছিল পেছন দিকটায় বসে সে পাও দুলাইতেছিল। তো এদিকে হঠাৎ করে মানে একটা কাশির শব্দ তারা পায়, পরপর কয়েকবারই পায়। তখন তারা মানে সেই দিকটা যায়, দেখে যে পাশে একটা ঢালু জমির মতো, মানে ভাঙ্গা রাস্তা অনেকটা, নিচে ক্ষেত, রাস্তাটা উঁচা ছিল। তো সেখানে একটা লোক বসা তাদের মনে হচ্ছে আর কি। তারা তখন মানে ডাক দেয় যে এই কে ওখানে, কিন্তু কোনো উত্তর সেখান থেকে আসে না। এবং আরো জোরে মানে ডাকা হয় যে সেখানে কে, কে ওইখানে, এরকম ভাবে ডাকে। কিন্তু সেখান থেকে মানে তখন দুই তিনবার বলার পরে তখন একটা শব্দ ভেসে আসে যে বলে যে আমি। তখন বলে যে আমি কে, আপনি একটু উপরে আসুন। তো এটা যখন বলে, তো দেখে যে একটা লোক চাদর মুড়ি দেওয়া, সে মানে মোটামুটি হামাগুড়ি দিয়ে সেখান থেকে উঠে আসে। দেখে যে চাদর মুড়ি দেওয়া এবং কি তার মানে মুখটা পর্যন্ত চাদর দিয়ে ঢাকা। শামীমের বাবা বলে যে আপনি কি? আমার নাম হচ্ছে হারুন। তা হারুন, আপনি এত রাতে এখানে কি করতেছেন? তখন সেই লোকটা বলে যে আমি এখানেই বসে আছি। তো এটা যে কোনো ভূত প্রেত হইতে পারে বা অন্য কিছু হইতে পারে, ভয়ঙ্কর কিছু, এটা কিন্তু তাদের মাথায় তখন কাজ করতেছিল না। তাদের মাথায় একটা বিষয় কাজ করতেছিল যে এই কি কোনো ডাকাত দলের সদস্য নাকি, যে কিনা এখানে ঘাপটি মেরে বসে আছে। তখন তারা বলে যে আসলে আমরা তো একটা বিপদে পড়ে গেছি। তখন সেই লোকটা বলে যে হ্যাঁ জানি। তখন বলে যে তুমি কিভাবে জানো? তো সেই লোকটা বলতেছে যে আমি এখানে বসে বসে অনেকক্ষণ যাবত দেখতেছিলাম আপনাদের, আপনাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। পরে বলে যে আসলে দাসুরি বাজার কোন জায়গায়, কতটুক দূর? তখন সেই লোকটা বলে যে না, এখান থেকে বেশি দূরে না, মোটামুটি কাছে। তারা জিজ্ঞেস করে যে ওইখানে কি কোনো মানে মেকানিক পাওয়া যাবে কিনা গাড়ি ঠিক করার জন্য। তখন বলে যে এখন তো রাত, এখন কাউকে পাবেন না, সকালে পাবেন। তবে এইখানে কেউ আসবে না। যদি আপনি মানে গাড়িটা ওইখানে নিয়ে যেতে পারেন বাজার পর্যন্ত, তাহলে হয়তো ঠিক করাইতে পারবেন, কিন্তু এইখানে রেখে কখনো পারবেন না। তখন বলে যে আসলে তাহলে বাজার দিকে যাওয়া যায় কিভাবে? তখন সেই হারু বলে যে সমস্যা নাই, এই গাড়িটাকে ঠেলে নিয়ে যাওয়া যেতে পারে। তো আমি আর নিশু, আমরা দুজন গাড়িটাকে পেছন থেকে ধাক্কা দিই, আপনারা দুজন সামনে থেকে ধাক্কা দেন। এইভাবে করে গাড়িটাকে চলেন নিয়ে যাই, বেশি দূর না, হয়তো 15-20 মিনিট সময় লাগতে পারে ঠেলে ঠেলে নিতে। তখন বলে যে তোমার এখানে কি আরো মানুষ আছে? তখন বলে যে হ্যাঁ আছে। তো কোথায়? তখন সেই হারুন মানে একটা মানে কেমন যেন মুখ দিয়ে একটা শব্দ করে, অস্বাভাবিক শব্দ। মানে ওই শব্দটা শুনলে মনে হয় না যে এটা কোনো মানুষের শব্দ, মনে হয় কোনো একটা প্রাণী বা অন্য কোনো জাতের প্রাণী যার শব্দ। তো ওইভাবে শব্দ করার পরে দেখে যে পাশের আরেকটা ক্ষেত থেকে আরেকজন আসে এরকম চাদর মুড়ি দেওয়া।
তখন দুজনে মিলে সেই পেছন থেকে গাড়িটাকে ঠেলতে থাকে এবং তারা দুজন সামনে থেকে ঠেলতে থাকে। মানে আয়নার ২ গ্লাস যেখানে থাকে ওই পাশ থেকে ঠেলতেছিল। তো একটা সময় ঠেলতে তারা সেই গাড়িটা নিয়ে আসে এবং তারা মানে ২ জন মনে ভাবতেছিল যে হইতে পারে যে এরা ক্ষেত পাহারা দেওয়ার জন্য বা আখের ক্ষেত যেহেতু আখ পাহারা দেওয়ার জন্য তারা এখানে থাকে হয়তো রাতে। তারা ১ম এ ভাবছিল যে হইতে পারে ডাকাত, পরে দেখে যে না আসলে তারা তো মানে অনেক ভালো মানুষ। এটা ভেবে তারা ভাবলেন যে হইতে পারে যে তারা ক্ষেতের পাহারা দেওয়ার জন্য আসছে। তো যাই হোক তারা বলে যে দরকার নেই আমাদের বেশি কথা বলার, আমরা বাজার পর্যন্ত যেতে পারলেই হয়। আর ওইদিকে আবার সেই যে শামীম তার এক ফুফুর বাড়ি ছিল। তো তারা ভাবলেন যে হইতে পারে ওইখানে গেলে যদি গাড়ি ঠিক করতে নাও পারি, তাহলে হয়তো তার ফুফুর বাড়িতে চলে যেতে পারবেন। তো অনেকক্ষণ সেই ধাক্কানোর পরে দেখেন যে একটা বাজারে তারা চলে আসছেন এবং তারা বুঝতে পারেন যে এটাই সেই দাসুরি বাজার। তার নামটা অন্যটাও হইতে পারে, আমার সঠিক মনে নেই, তবে এরকমই হবে নামটা। সেখানে এসে যখন তারা দাঁড়ান এবং মানে শামীমের যিনি বাবা ছিলেন তিনি ভাবেন যে আসলে লোকগুলো অনেক কষ্ট করছে, থাক ওদের কিছু টাকা দিয়ে দিই। তো পেছনে যখন টাকা দেওয়ার জন্য আসেন, তো এসে দেখেন যে তাদের দুজনের মধ্যে একজনও সেখানে নাই। তারা অনেকটা অবাক হয়ে যান। আরে এই লোকগুলা একটু আগে ছিল এখানে। তারা আমাদের সাথে গাড়িটা নিয়ে আসলো, কিন্তু তারা গেল কই? মানে বিষয়টা অনেকটা অদ্ভুত লাগে তাদের কাছে। বা গাড়িটা থামানোর সাথে পেছন থেকে তারা বলতেছিল যে হইছে এই যে বাজার পর্যন্ত আইসা পড়ছি। আর না গেলেও চলবে। তো এটা বলছে এবং তারা গাড়িটা থামায়েই সেই বাবা পেছনে আসেন। কিন্তু এসে দেখেন যে তারা নাই। কিন্তু এত দ্রুত একটা মানুষের সেখান থেকে যাওয়াটা কিন্তু পসিবল না কোনোভাবেই। তখন তারা দেখতে পান যে একটা বৃদ্ধ লোক সে বাজারের মধ্যে হাঁটতে তাদের দিকে আসে এবং এসে তাদেরকে জিজ্ঞেস করে যে কে বাবা আপনারা এত রাতে এই বাজারে হঠাৎ? তখন সেই বাবা বলে যে আসলে আমরা একটু বিপদে পড়ছিলাম, তো গাড়িটাকে ঠেলে নিয়ে আসতে হইল। আরো ২ জন লোক ছিল তারা আমাদের হেল্প করছে, এজন্য আমরা আসতে পারছি। তখন বলে যে আর ২ জন লোক আপনারা কোথায় পাইলেন? আর আপনাদের গাড়ি যে জায়গাটাতে নষ্ট হইছে ওখানে তো কোনো লোক থাকার কথা না এত রাতে। ওখানে তো দিনের বেলায় লোকজন তেমন বেশি একটা থাকে না। তখন বলে যে না ওইখানে আছে, তারা তো ওই যে ক্ষেত পাহারা দেয়, এরকম ২ জন লোক ওই যে হারুন আর নিশু নামে ২ জন লোক ছিল, তারা আসলো। তখন মানে সেই মানে লোকটা বৃদ্ধ লোকটা একটা অদ্ভুত একটা হাসি দেয়। অট্টহাসি। মানে হাসিটা মনে হইতেছে অনেক জোরে। তো বলে যে হাসার কি আছে? তখন সে বলে যে আসলে হারুন আর ওই যে নিশু যার কথা বলতেছেন, হারুন তো ছিল ডাকাত। আর ওই নিশু যেটা ওইটা ছিল ওর মানে সার্গিত। ওরা ২ জন মিলে ডাকাতি করত সবসময়। এবং এখানে সবচেয়ে মানে ভয়ের ব্যাপার হইতাছে যে, যে কারণে হাসলাম যে ওদেরকে তো আরো ২ বছর আগে এই এলাকার মানুষ পিটায় মাইরা ফালাইছে। এরকম ডাকাতি করতো এইজন্য। তো এইটা শুনে মানে তারা মানে খুবই ভয় পেয়ে যায় এবং সেই মুরব্বি লোকটাকে হয়তো আরো কিছু জিজ্ঞেস করবেন, কিন্তু তখন তাদের মানে ভয় পাওয়া আরো বাকি ছিল। তো তখন তিনি মানে তারা সবাই মানে তাদের সবার সামনে সেই মুরব্বি লোকটা একটা আগুনের কুণ্ডুলি হয়ে সেখান থেকে সাঁ করে উড়ে চলে যায়। তো এইটা দেখে মানে তারা চোখের সামনে সবাই মানে মারাত্মক ভয় পেয়ে যায়। তখন তারা মানে সেই গাড়িটাকে কোনোভাবে সেখানে লক করে তারা সবাই তাদের সেই ফুফুর বাড়ির একটা রাস্তা ছিল, ওই বাজার থেকে একটা মাটির রাস্তা। সেই রাস্তা ধরে মানে দ্রুত হাঁটা শুরু করে এবং সেই বাড়িতে রাত্রে আশ্রয় নেয়। এবং পরের দিন সকালে তার নানুর বাড়িতে যায়। কিন্তু সেই বাড়িতে যাওয়ার পরে তারা মানে আরো অনেক ঘটনা শুনেন যে, যেই বৃদ্ধ লোকটাকে দেখছে, সেই লোকটাকে নাকি মানে সেই হারুন আর সেই নিশু তারা নাকি মানে জবাই করে হত্যা করছিল। সে নাকি দারোয়ান ছিল, মানে ওই
বাজারের পাহারা দিত। তো তাকে হত্যা করে সেই হারুন আর নিশু তারা মানে কয়েকটা দোকানে মানে লুট করে। তো এটা করার কারণে সেই এলাকাবাসী ক্ষেপে ওদের দুজনকে সেখানে পিটায় মারে, এবং যেই মানে পাহারাদার ছিল যিনি মানে তাদের সাথে কথা বলছে বাজারের মধ্যে, সেই লোকটাকে তো হত্যা করছে ওরা দুজনে। তো এখানে বিষয়টা হচ্ছে যে তিনজনই কিন্তু জীবিত নাই, তারা আরো 2 বছর আগে তিনজনই মারা গেছে, কিন্তু তিনজনকেই তারা মানে তাদের সামনে দেখছেন এবং কথা বলতে দেখছেন। তো এদিকে আরেকটা বিষয় হচ্ছে যে সেই বাজারে নাকি তারপর থেকে মানে আর কোনো মানে পাহারাদার সেখানে থাকতে পারে না, তারা নাকি থাকলেই দেখেন যে তাদের সামনে মানে সেই হারুন আর নিশু, যে দুজন লোক, তারা আইসা সেই পাহারাদারকে আর কি হত্যা করতেছে, এরকম বিষয়। তো এরকম তিনি কয়েকবার দেখে মানে অনেক লোকজনকে ডেকে সেখানে নিয়ে আসেন, কিন্তু এসে দেখেন যে আসলে সেখানে কিছু নেই। এরকম মানে কয়েকবার সেই একজন দারোয়ানের সাথে ঘটে, কিন্তু তারপরে যত দারোয়ান মানে সেখানে রাখা হয়েছিল প্রত্যেকেই মানে একই অভিযোগ করে যে এরকম কিছু একটা তারা দেখে। তারপর থেকে মানে ওই বাজারে সন্ধ্যার পরে কেউ দোকানও খোলা রাখে না, এমনকি কোনো মানে পাহারাদারও সেখানে থাকে না, এবং কোনো মানুষও সেখানে যায় না। মানে এটা মানে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যায় সবার কাছে। তো পরবর্তীতে তারা এই ঘটনা শুনে মানে খুবই অবাক হয় যে আসলে এরকম ঘটনা ঘটতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল সেই শামীম হাসানের ঘটনা। তো দুইটা ঘটনা খুবই ইন্টারেস্টিং। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।